কিছুদিন আগে পটিয়া চিটাং নামের একটা ফেসবুক পেজ থেকে একটা পোস্ট করা হয়। সেখানে এস আলম গ্রুপের চেয়ারম্যান আলহাজ সাইফুল আলমকে খুবই সাধারণ মানুষ হিসেবে দেখানো হয় এবং সেখানে দেখা যায় যে উনি ট্রেনে করে চিটাং থেকে ঢাকা যাচ্ছিলেন। ঠিক অপরদিকে এর একটি বিপরীত ধরনের পোস্ট আমরা দেখতে পাই আমাদের তরুণ ইনফ্লুয়েন্সার সায়েদ আবদুল্লাহ ভাইয়ের পেজ থেকে। সেখানে তিনি বলেন এই লোকটা কতটা ডেডিকেশন আর কর্মদক্ষতা দিয়ে বাংলাদেশের ইসলামী ব্যাংক সহ অন্যান্য ব্যাংকের হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে আত্মসাৎ করে। সায়েদ আবদুল্লাহ ভাই এই কথাটি কেন বলেছিলেন এবং আসলে এস আলম গ্রুপ বাংলাদেশের সাথে কত দুর্নীতি করেছে তা আজকের ভিডিওতে জানবো। সো উইদাউট ফার্দার এনি ডিলে লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। চ্যানেল 24-এর 20 আগস্টের একটি প্রতিবেদনে দেখা যায় যে ব্যাংক খাতে নজিরবিহীন লুটপাট হয়। 3 বছরে ভ্যাট বাকি প্রায় 3,679 কোটি টাকা, যাতে এস আলম গ্রুপ সহ তারই 3টা অঙ্গ প্রতিষ্ঠান জড়িত, যা প্রায় জরিমানা সহ দাঁড়ায় 7,200 কোটি টাকায়। ইসলামী ব্যাংকের শীর্ষ 3 ঋণ গ্রহীতাও কিন্তু এই এস আলম গ্রুপেরই 3টি অঙ্গ প্রতিষ্ঠান। এ তো গেল বিগত 3 বছরের হিসাব। ডেইলি স্টারে গত 20 আগস্টের একটি প্রতিবেদনে দেখানো হয় যে 6 ব্যাংক থেকে এস আলম গ্রুপ ও তার সহযোগীদের ঋণ প্রায় 95,000 কোটি টাকা। প্রতিষ্ঠার শুরু থেকেই তাদের কিন্তু এই স্বভাব। 1985 সালে শুরু হয় এই এস আলম গ্রুপ এবং তারপর থেকে তারা তাদের ব্যবসা বাড়ানো শুরু করে বিভিন্ন দুর্নীতি করার মাধ্যমে। ডেইলি স্টার প্রতিবেদন থেকে আমরা জানতে পাই চট্টগ্রামের ইসলামী ব্যাংকের চাকতাই শাখায় অ্যাকাউন্ট খোলার 1 মাসের মধ্যে ঢেউটিন বিক্রি প্রতিষ্ঠান মুরাদ এন্টারপ্রাইজকে প্রায় 890 কোটি টাকা ঋণ দেওয়া হয় এবং এই ঋণ দেওয়ার সময় তাদের কেন এই ঋণ প্রয়োজন এবং এত পরিমাণ ঋণ তারা আদৌ পরিশোধ করতে পারবে কিনা এই বিষয়ে কোনো যাচাই বাছাই করা হয় না। আর এই মুরাদ এন্টারপ্রাইজ মূলত এস আলম গ্রুপেরই একটি অঙ্গ প্রতিষ্ঠান বা ছায়া প্রতিষ্ঠান। এই একই পদ্ধতি অ্যাপ্লাই করে এই এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক থেকে আরও অনেক ঋণের কারচুপি করে। এস আলম গ্রুপ ও তার সহযোগী প্রতিষ্ঠানগুলো ইসলামী ব্যাংক থেকে মোট 74,900 কোটি টাকা ঋণ নেয়। এর মধ্যে 26,000 কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে এস আলম গ্রুপের নিজেদের অঙ্গ প্রতিষ্ঠানগুলো থেকে এবং বাকি টাকাগুলো ঋণ নিয়েছে নাবিল গ্রুপ, দেশবন্ধু গ্রুপ, ইউনিটেক্স গ্রুপ সহ আরও 29টা সহযোগী প্রতিষ্ঠান। এসব ঋণে চট্টগ্রামের খাতুনগঞ্জের নাম কিন্তু বারবার উঠে আসে, যার নথি অনুযায়ী 10টা কোম্পানির মাধ্যমে এই শাখা থেকে ঋণ নেওয়া হয়েছে প্রায় 35,924 কোটি টাকা। অপরদিকে রাজশাহী শাখা থেকে এস আলম গ্রুপ ও তার ছায়া প্রতিষ্ঠানগুলো প্রায় 29,575 কোটি টাকার লোন পেয়েছে। আর এই সবগুলোই হয় কিন্তু নিয়ম বহির্ভূতভাবে। কিন্তু এখানে প্রশ্ন আসতে পারে কিভাবে। গত বছরের জুন থেকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এস আলমের বড় ছেলে আহসানুল আলম। অর্থাৎ এক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি এটা হচ্ছে গড়ের শত্রু বিভীষণ এবং এই প্ল্যান কিন্তু 1-2 দিনের না, এটা কিন্তু তাদের অনেক বছরের প্ল্যান। এবং এই জিনিসটা কিভাবে হয়েছিল চলুন আমরা একটু জেনে আসি। এখানে প্রথমে একটা জিনিস জানা প্রয়োজন, সেটা হচ্ছে এস আলম গ্রুপের প্রতিষ্ঠাতা এস আলম কিন্তু শিল্পপতি ও রাজনীতিবিদ আখতারুজ্জামানের ভাগ্নে। সো প্রতিষ্ঠা লগ্ন থেকে সে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে আসছিল। এস আলম গ্রুপের এত দুর্নীতির পিছনে আওয়ামী লীগের সাথে তাদের বিশেষ সখ্যতাও ছিল একটা অনেক বড় নিয়ম। সে যাই হোক, ইসলামী ব্যাংকের ধ্বংস সম্পর্কে জানার আগে আমাদের আগে ইসলামী ব্যাংক সম্পর্কে একটু জানা উচিত। দ্য ইকোনমিস্টের মতে বাংলাদেশের অ্যাপারেল ইন্ডাস্ট্রির অন্যতম প্রণেতা হচ্ছে এই ইসলামী ব্যাংক। একটা রিপোর্টে দেখা যায় 2023 সালে মোট রেমিটেন্সের প্রায় 23% আসে এই ইসলামী ব্যাংকের হাত ধরে, যার পরিমাণ ছিল প্রায় $5 বিলিয়ন। কিন্তু এত সব বিষয়ের পরেও ইসলামী ব্যাংক কিন্তু রাজনৈতিক দাঙ্গার শিকার হয়। আমরা সবাই জানি ইসলামী ব্যাংক হচ্ছে একটি শরিয়া ভিত্তিক ব্যাংক ব্যবস্থা এবং বাংলাদেশের অন্যতম একটা রাজনৈতিক দল জামাতে ইসলামী, তারাও নিজেদেরকে একটি ইসলামী রাজনৈতিক দল হিসেবে দাবি করে এবং এ থেকে অনেকেই মনে করে এই দুইটা দলের মধ্যে একটা সম্পর্ক বিদ্যমান এবং আওয়ামী লীগ সরকার আসার পরে তাদের প্রথম উদ্দেশ্যই ছিল এই ব্যাংককে এই জামাতে ইসলামীর প্রভাব থেকে মুক্ত করা। 2012 সালে একটা রিপোর্টে দেখা যায় ইসলামী ব্যাংক নাকি আল কায়দা নামক একটা টেরোরিস্ট অর্গানাইজেশনের জন্য ফান্ড কালেক্ট করতেছে এবং এর কারণে বাইরে থেকেও ইসলামী ব্যাংকের উপর নানারূপ চাপ আসতে থাকে। বিভিন্ন মহল থেকে চাপ আসতে থাকে একটা স্বাধীন ডিরেক্টর নিয়োগের জন্য, যদিও 2015 সাল পর্যন্ত এর কোনো বাস্তবায়ন দেখা যায় না। এখানে মনে রাখা জরুরি যে এই প্রতিষ্ঠান শুরু থেকেই এর 70% শেয়ার হোল্ডার ছিল বাইরের ইনভেস্টররা এবং 2015 সালের দিকে যখন এই বাইরের ইনভেস্টররা তাদের শেয়ারগুলো বিক্রি করে দিচ্ছিল, এস আলম গ্রুপের 7টি প্রতিষ্ঠান একে একে তাদের সমস্ত শেয়ারগুলো কিনে নেয় এবং এতে তারা এই ব্যাংকের পরিচালক নিয়োগের একটা ক্ষমতা পেয়ে যায় এবং এই ক্ষমতা ব্যবহার করে সেখানে এস আলমের বড় ছেলে আহসানুল আলমকে ক্ষমতায় বসানো হয়। এই প্রেক্ষাপটে সিনিয়র নির্বাহী থাকা একজন কর্মকর্তা বলেন যে কোম্পানিগুলোর নাম আমি কোনোদিন শুনি নাই তারা শত শত কোটি টাকা শেয়ার কিনে নিয়েছিল, অথচ তারা কারা, তারা কিসের ব্যবসা করে, এই টাকাগুলো কোথা থেকে আসলো, এই জিনিসগুলো জানার জন্য কোনো নিয়ন্ত্রক সংস্থাও কোনো তদন্ত করার কথা ভাবেনি এবং এরপর থেকেই কিন্তু এস আলম গ্রুপ নামে বেনামে এই ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোন নেওয়া শুরু করে। 2023-এর রিপোর্ট অনুযায়ী যেখানে লোন ছিল 1,41,000 কোটি টাকা এবং ডিপোজিট ছিল 1,53,000 কোটি টাকা, এটা কিন্তু ছিল খুবই স্বাভাবিক একটা ব্যাপার, কারণ সময়ের সাথে সাথে কিন্তু লোন বাড়তেই পারে। কিন্তু অস্বাভাবিক কি ছিল বিষয়টা জানেন?
এস আলম গ্রুপকেই ৭৫,০০০ কোটি টাকা লোন দেওয়া। ফলে হঠাৎ করেই ইসলামী ব্যাংক পড়ে যায় লিকুইডিটি ক্রাইসিসে এবং এই লিকুইডিটি ক্রাইসিস মেটাতে তারা বিশেষ তহবিল থেকে বছরের শেষ কার্যদিবসে ১৫,০০০ কোটি টাকার লোন নেয় দেশের ইসলামী ধারার ৫টি ব্যাংক। এবং সবচেয়ে মজার বিষয় হলো কি জানেন, এই সময় কিন্তু লোন দেওয়া বন্ধ ছিল না। এভাবে প্রতিষ্ঠার শুরু থেকে বিভিন্ন ব্যাংকের সাথে দুর্নীতি করে তাদের প্রভাব বিস্তার করতে থাকে এই এস আলম গ্রুপ। স্বৈরাচারের পতনের সাথে সাথে তাই এই বিষয়টি আমাদের সামনে চলে আসে। বিজনেস স্ট্যান্ডার্ড সহ ডেইলি স্টারের আরও অনেকগুলো প্রতিবেদনে এই বিষয়টি অনেকভাবে উল্লেখ করা হয়। স্বৈরাচারী সেই সরকারের অনেক দোষর এখনও আমাদের দেশে অবস্থান করতেছে। তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়াটা এখন শুধু সময়ের দাবি। আজকে আমাদের এস আলম গ্রুপের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে এবং এই এস আলম গ্রুপ নিয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। দিস ইজ সামিনা সাদাত ফ্রম ফিনটেক।